আজকে আমি আপনাদের সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে আসছি যে বিষয়টা নিয়ে, সেটা হলো যে ব্যারিস্টার রুমিন ফারহানা সাম্প্রতিক সময় না, বেশ কিছু কাল ধরে আলোচিত রাজনীতিবিদ, ব্যারিস্টার এবং উচ্চকণ্ঠ কথা বলে থাকেন। তার পিতা সম্পর্কে কিছু কথা বলার জন্য। তার পিতার নাম ছিলেন অলি আহাদ। বাংলাদেশের এবং পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশের রাজনীতিতে অলি আহাদের ভূমিকা গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রথম সারির রাজনৈতিক নেতা, এবং সেও উচ্চকণ্ঠ ছিল। হ্যাঁ, তো সেইটা আমি মনে করছি, আমার ভুল হতে পারে, যে এই প্রজন্ম হয়তো ততটা জানে না, যার জন্য আজকে দেখলাম যে রুমিন ফারহানা সম্পর্কে কিছু বক্তব্য আসছে, যে রুমিন ফারহানার হাসনাত বা সার্জিস এদের মতো হতে আরো 10 বার জন্মগ্রহণ করলো এদের মতো। তখন আমার একটু লাগলো, কারণ আমি তার বাবার সাথে সামান্য পরিচয় আছে, অলি আহাদ সাহেবের সাথে ছিল। সেই সুবাদে আমি মনে করছি যে কিছু কথা এখানে বলা দরকার, এই প্রজন্মের জন্য, তারা জানতে পারবে এবং জানার চেষ্টা করবে। আমিও খুব বেশি বলতে পারবো না, তবে অনেকখানে কিছুটা পারবো। তার ভিতরে ভুল ভ্রান্তি থাকতে পারে। আপনারা পরবর্তীকালে যে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং তার পারিবারিক ইতিহাস এবং তার বাবার যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, এবং সাংবাদিকও বলতে পারেন, তার একটা পত্রিকা ছিল সাপ্তাহিক, ইত্তেফাক, তো সে সম্পাদনা করতো। তো এই সম্পর্কে আপনারাও যে তার লেখা অনেক বইও আছে, অলি আহাদের লেখা অনেক বই, মোটা মোটা বই আছে, সেগুলি জেনে নেবেন, পড়ে নেবেন, জানার চেষ্টা করবেন। আমার কাজটা হলো কি, শুধু প্রশ্ন উত্থাপন করা। আমি চাই সহযোগিতা করতে, সত্যকে জানতে, অন্যের কাছ থেকে বিভিন্ন মাধ্যমে আপনারা সত্যকে জেনে নেবেন এবং সত্যকে জানার চেষ্টা করবেন। সত্যকে উদ্ঘাটনের একটা নেশা থাকতে হবে, তা না হলেই আপনার কাটপিস পলিটিক্স বা ক্ষণিকের মানে ঘাম ঝরানো পরিশ্রম দিয়ে কিছু অর্জিত হয় না। মানে আপনি অল্প সময় পরিশ্রম করলেন, ঘাম ঝরালেন, কিন্তু কিছু অর্জিত হবে না সেখান থেকে। একটা কন্টিনিউয়াস প্রসেস বা প্রোগ্রামের মধ্য দিয়ে আপনাকে একটা লক্ষ্যে পৌঁছাতে হয়, এবং লক্ষ্যে পৌঁছানো উচিত বলে আমি মনে করি। তো ব্যারিস্টার রুমিন ফারহানা, আমি মনে করি যে ব্যারিস্টার রুমিন ফারহানা সময়ের এবং একটা জাতিতে কিছু কিছু উচ্চকণ্ঠ থাকে, প্রতিবাদী কণ্ঠস্বর থাকে। হ্যাঁ, সেইটা একজন বর্তমান সময়ের রুমিন ফারহানা। শহীদুল ইসলাম রিপন স্বরূপকাঠির যুবলীগের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর, এও একজন বলিষ্ঠ কণ্ঠস্বর। পাশাপাশি আপনার নজরুল ইসলাম, সেও যুবলীগ করে, সারেংকাঠি ইউনিয়ন। তা থ্যাংক ইউ ফর ওয়াচিং রিপন এবং নজরুল। আমি একটু কথাটা ক্লিয়ার করে নেই, যে প্রত্যেকটা জাতিতে, প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা দেশে কিছু উচ্চকণ্ঠ থাকে। তো ব্যারিস্টার রুমিন ফারহানা এই সময়ের দীর্ঘদিন যাবৎ একটা উচ্চকণ্ঠ। সে হোক আওয়ামী লীগের বিপক্ষে যাক, বিএনপির বিপক্ষে যাক, এনসিপির বিরুদ্ধে যাক, সেটা তো বিষয় না। সত্য উচ্চকণ্ঠ এই লোকগুলি থাকতে হয়। তাদের ধারণা, তাদের ধ্যান, তাদের চিন্তা চেতনা, তারা স্বাধীন চেতা মনোভাব নিয়ে সংগ্রামী অ্যাটিটিউডে প্রকাশ করতে পারে। এটা না থাকলে একটা সেই রাজনীতিটা, সেই দেশটা, সেই জাতিটা হয় একটা বন্ধা জাতি। এই বিষয়টা বুঝতে হবে। একটা মানুষের ভুল ভ্রান্তি থাকতে পারে, এত বড় কথা না। পৃথিবীতে সবচেয়ে বড় সফল ব্যক্তিগুলোর পিছনে একটা অন্ধকার অধ্যায় আছে, সেটা তো আর একটা বিষয়, আর এইটা আর একটা বিষয়। তো ব্যারিস্টার রুমিন ফারহানা ওই রকম পরিবারের সন্তান। তার পিতা যেমন সুদর্শন, আমার টাইমলাইনে একটা ছবি দিয়েছি বয়সকালের, বৃদ্ধ বয়সে, যেমন সুদর্শন তেমনি শিক্ষিত, তেমনি বক্তা, উচ্চকণ্ঠ, অনর্বশী বক্তা। বঙ্গবন্ধুর অনেক কাঠখড় পোহাতে হয়েছে তাকে পিছনে ফেলতে। অর্থাৎ থাকে না, একটা দলের মধ্যে রাজনীতিতে পদ পদবি বা নেতৃত্বের একটা লড়াই থাকে তো ভাই, যেটা সত্য। তো বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে এই অলি আহাদ সাহেবকে পিছনে ফেলতে অনেক কাঠখড় পোহাতে হয়েছে। তো অলি আহাদ সাহেব সেই যে পিছনে পড়লেন, তারপর তাকে থামাতে পারেনি। আমরা ছোটবেলা ঢাকার শহরে দেখলাম, এক দফা এক আওয়াজ, অলি আহাদের এক আওয়াজ, এক দফা এক কথা, অলি আহাদের এক আওয়াজ, এরকম
তার একটা পত্রিকা ছিল সাপ্তাহিক ইত্তেহাদ, শেষ বয়সে। তো আমি সেখানে ছড়া লিখতাম, তখন ছোট ছড়া লিখি। তো যাইতাম তো কাঠে পল্টনে, পুরানা পল্টন এলাকায়। তো সেখানে আপনার বাঁশের সাঁকো পার হয়ে তারপর সেই বিল্ডিং এ উঠতে হইতো। একটা অদ্ভুত ব্যাপার। তা গেলে একটা লেখা দেখতাম, কি এক রুম, সেইখানে লেখাটা দিলে বলতো ওখানে রাখো, তারপর পেপারওয়েট আছে না, ওইটা দিয়ে চাপা দিত, তারপর চলে আসতাম। হ্যাঁ, তো এরপর আস্তে 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 সম্পর্ক একটু কথা বলতো, এক কাপ চা খাও, এইভাবে কথা বলে, দারাজ ভারী কণ্ঠ এবং দারাজ একটা বিষয়। তা বলো এক কাপ চা খাও, তা বসতাম এক কোণায়। এরপর ধীরে ধীরে দুই একটা কথা শুনতাম, দুই একটা। তো সত্যি ইতিহাসের সাক্ষী এইসব লোক। 1952 ভাষা আন্দোলনে অলিহাদ ছিল একটা প্রথম, মানে তার নেতৃত্বে হয়েছে অলিহাদ, তারপর ওই যে অ্যাডভোকেট গাজীউল হক, এদের নেতৃত্বে হয়েছে ভাষা শৈলী। তো এইভাবে রাজনীতির পরম্পরায় তিনি এখানে এসেছেন এবং অনেক লেট ম্যারেজ, আই হোপ, বা আমি চিন্তা করি, কারণ রুমিন ফারহানা একমাত্র সন্তান। তো শেষের দিকে এসে রাজনৈতিক কারণেই বা সংগ্রামী মানুষ, স্বাধীন চেতা মানুষ, সেই হিসেবে হয়তো দেরিতে বিয়ে করেছেন। তো রুমিন ফারহানা পিতার প্রতিকৃতি, পিতার ঠিক সেই কাজটা করছেন। তো তার বিতর্ক থাকতে পারে, আলোচনা থাকে, রুমিন ফারহানাকে নিয়ে আলোচনা থাকতে পারে, সমালোচনা থাকতে পারে। আমরাও তো কথা বলি, অনেক সময় বলি, আমার মতো মানুষ তো আরো বিখ্যাত ব্যক্তিরা বলতেই পারে। কিন্তু রুমিন ফারহানার ভূমিকাকে ছোট করে দেখার কিছু নাই, তাকে নিয়ে কাটপিস বাড়াবার, তাকে নিয়ে ট্রল করার কিছু নাই। রুমিন ফারহানার মতো মানুষেরাই যদি বেঁচে থাকে, তাহলেই কেবল বাংলাদেশ বেঁচে থাকবে। তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, সে হোক বিএনপি, সে হোক আওয়ামী লীগ। একসময় আওয়ামী লীগে ছিল না মতিয়া চৌধুরী, তার আগের রাজনৈতিক জীবন ছিল ন্যাপ, ছাত্র ইউনিয়ন। কিন্তু মতিয়া চৌধুরী তো দরকার আছে, একটা টাকা চুরি করছে মতিয়া চৌধুরী, 1 টাকা লুটপাট করছে, এরকম কোন প্রমাণ বাংলাদেশে যদি কেউ দেয়, তাহলে আমি বলবো সে একটা মুনাফিক কাফের। কেউ দিতে পারবে না, তার চরম শত্রু বলতে পারবে না মতিয়া চৌধুরী কোনোদিন কোনো দুর্নীতি বা অন্যায় করছে। বদ মেজাজি, ভীষণ মেজাজি, আমি বলি বদ মেজাজি লোকদের এই একটা গুণ থাকে। এবং উচ্চকণ্ঠ, অগ্নিকন্যা, এই অগ্নিকন্যাদের দরকার আছে ভাই রাজনীতিতে। সে যেখানে যে অবস্থানেই থাকুক, তাকে সাপোর্ট করা, তাকে সমর্থন করা। আর এই জাতির ক্রান্তিকালে, এই রাজনৈতিক পরিস্থিতিতে এটা অত্যন্ত দরকার। আমি আল্লাহর কাছে দোয়া করছি আজকে সকালে ফজরের নামাজ পড়া, যে আল্লাহ ঘরে ঘরে ফজু পাগলার মতো সন্তানের জন্ম দাও। কারণ কি, প্রয়োজন আছে, প্রয়োজনে ফজলুর রহমান ফজু পাগলা হবে, অসুবিধা নাই। পাগল মানে কি, আতলামি। ভালো ছাত্র মানে একটু আতেল হয়, সমস্যা কি? তো রুমিন ফারহানাকে নিয়ে যারা আঙ্গুল তুলেন, কথা বলেন, তাদের বুঝতে হবে যে রুমিন ফারহানার অলিয়াহাদের সন্তান হইতে 700 বছর লাগবে, 700 বছরও পারবেন না। অলিয়াহাদের সন্তান হওয়া, রুমিন ফারহানা গর্বিত যে অলিহাদ তার পিতা, এটা আমি মনে করি। আপনারা দেখবেন অলিয়াহাদের লেখা অসংখ্য বই আছে, অলিয়াহাদের রাজনৈতিক জীবন আছে, সেই জীবনের তার কর্মময় জীবনের কোথায় কি করেছেন। অলিহাদ একদিনে সৃষ্টি হয় না, আর রুমিন ফারহানাও একদিনে সৃষ্টি হয় না। এখন মুক্তিযুদ্ধের পক্ষে, 71-এর পক্ষে, স্বাধীনতা সংগ্রামের পক্ষে কথা বলতে গেলেই সে আওয়ামী লীগ হয়ে যাবে। তাতে আওয়ামী লীগের উপকার হয়, কি উপকার হয় জানেন? তা স্বাধীন এবং মুক্তিযুদ্ধের চেতনা শুধু যে আওয়ামী লীগ ধারণ করে, সেইটার বিরুদ্ধে আমরা কথা বলতাম, যে আওয়ামী লীগ একা না, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আরো অনেকে আছে। অতএব আপনার এই জিনিসটা বুঝতে হবে, আপনারা কিন্তু আওয়ামী লীগকে সেইটার মালিক বানাই দিচ্ছেন আবার। অতএব রাজনীতি যারা করেন, তাদেরকে খুব হিসাব করে কথা বলা উচিত। আপনি জাতির উদ্দেশ্যে কথা বলছেন, আপনি রাজনীতির কারণে কথা বলছেন। অতএব আওয়ামী লীগকে কিন্তু সেই জিনিসটা দিয়ে দিলেন যে আওয়ামী লীগ ছাড়া এদেশে আর কেউ মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাহক নাই। আওয়ামী লীগও তো সেইটা চায়, অতএব রুমিন ফারহানাকে থাকতে দিন, বাঁচতে দিন, কথা বলতে দিন, এটা দরকার আছে। আর ভিডিও কন্টেন্ট বানাইয়া বা ইউটিউব কন্টেন্ট বানাইয়া যারা টাকার বিনিময়ে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কথা বলেন, তাদের সম্পর্কে আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আর সজাগ দৃষ্টি রাখার একমাত্র উপায় হলো সঠিক তথ্য অবহিত হওয়া মানে কি, সঠিক তথ্য জানতে হবে।
সঠিক তথ্য জানতে হবে, জানার জন্য আপনাকে পড়তে হবে এবং তথ্য অনুসন্ধান করতে হবে। আপনারা সাম্প্রতিককালে দেখেছেন ডাক্তার আব্দুল নূর তুষারের সাথে একটা টক শোতে এসেছিল ব্যারিস্টার ফুয়াদ। তো ব্যারিস্টার ফুয়াদ ভেবেছিল যে সে বেশি জানে এবং সে যা বলবে, সে ব্যারিস্টার মানুষ, সেটা ডাক্তার মানুষ ও কি জানে। কিন্তু ব্যারিস্টার ফুয়াদ জানে না যেটা, সেটা হলো যে ডাক্তার আব্দুল নূর তুষার রাজনীতি চর্চা করে ছোটকাল থেকে, স্কুল জীবন থেকে। বিতর্কতে সার্ক বিতর্ক বা এশিয়ান বিতর্কে প্রথম প্রাইজ পেয়েছিল সরকারি সফরে গিয়ে। অতএব আব্দুল নূর তুষারের স্টাডি, তার পড়ালেখা, তার গবেষণা, ডাক্তারি তার পেশা, কিন্তু তার রাজনীতি নিয়ে তার কাজ আছে, ইতিহাস নিয়ে তিনি কাজ করেন। তো সেইখানে ব্যারিস্টার ফুয়াদ অনেক তথ্য দিয়ে ফেললেন। ভেবেছিল এরকম, তার যুক্তির কথার যুক্তির চেয়ে তার দেহের শারীরিক ভাষার যুক্তি বেশি ছিল। হ্যাঁ, কিন্তু আব্দুল নূর তুষার অত্যন্ত চিকিৎসক হিসাবে তিনি টক শোতে তার সার্জারি করে ফেললেন। তারপর আর কথা বলার সুযোগ রইল না। এই বিষয়গুলো বুঝতে হবে। অনেকেই আমরা কথা বলি, কথা বলতে পারি, কিন্তু সব কথাই তো গ্রহণযোগ্য না। এইখানে চাপাবাজি করার সুযোগ রাজনীতিতে আছে, কিন্তু আপনি যখন ইতিহাস তথ্য নিয়ে কথা বলতে যাবেন, তখন আপনাকে ইতিহাস তথ্যের উদ্ঘাটন করতে হবে এবং জানতে হবে। তো একজন ডাক্তারের কাছে, একজন চিকিৎসকের কাছে একজন ব্যারিস্টার কিভাবে অসহায়ের মতো বসে রইলেন, সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, তাই না? ঠিক তেমনি ভাবে রুমিন ফারহানাকে বাঁচতে দিন, রুমিন ফারহানাকে সমর্থন করুন, অ্যাডভোকেট ফজলুর রহমানকে সমর্থন করুন। এই মানুষগুলোই হবে বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের রাজনীতির প্রাণ, এই জাতির প্রাণ শক্তি। এদেরকে যদি বাঁচতে না দেন, এদেরকে যদি সাপোর্ট না করেন, তাহলে কিন্তু অপশক্তি এবং টোকাই সাগর, কসাই কালুদের হাতে রাজনীতি চলে যাবে এবং বিপর্যয়ের মধ্যে পড়বে বাংলাদেশ, আপনি, আমি, আমরা সবাই। তাই অলিহাত সম্পর্কে সবাইকে তথ্য সংগ্রহের জন্য অনুরোধ করছি, জানার জন্য অনুরোধ করছি। সৌরভ বিশ্বাস মাটিভাঙ্গা থেকে, জাকারিয়া ব্যাপারী নাজিরপুর থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ। রুমিন ফারহানার বাবার নাম অলিহাদ। অলিহাদের রাজনৈতিক জীবন এবং তার লেখা বই আপনাকে পড়তে হবে। রুমিন ফারহানা কোনো ভুইফোর পরিবারের সন্তান না, ফকিন্নির মাইয়া না, কিসকিবান্দির মাইয়া না। রুমিন ফারহানার বাবা অলিহাদ। অলিহাদের আজকে যদি বঙ্গবন্ধুর সমকক্ষ রাজনীতিতে যারা ছিলেন তারা থাকতো, তাহলে আপনারা তাদের কাছ থেকেও জেনে নিতে পারতেন, বা যদি কেউ থেকে থাকে যে অলিহাদ কি। যাই হোক, অলিহাদের বই কিনেন, অলিহাদের সম্পর্কে জেনে নেন, তখন রুমিন ফারহানার দিকে আঙ্গুল তুলবেন। আদারওয়াইজ রুমিন ফারহানার কণ্ঠ, তার রাজনৈতিক প্রস্তুতি, তার অ্যাটিটিউড দেখে বুঝতে হবে যে হু ইজ রুমিন ফারহানা। আর আমার টাইমলাইনে ওর বাবার ছবিটা আছে অলিহাদের, সেই ছবিটা দেখলে বুঝতে পারবেন যে আভিজাত্য, সুদর্শন এবং তার ভদ্রতা কিছুটা আজ করতে পারবেন বলে আমি মনে করি। তাই রুমিন ফারহানা প্রতি আঙ্গুল তোলার আগে নিজের চেহারাটা আয়নায় দেখুন, যেটা ব্যারিস্টার ফুয়াদকে দেখিয়ে দিয়েছেন ডক্টর আব্দুল নূর তুষার। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমার সাথে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।